আসসালামু আলাইকুম এভরিওয়ান। এইচএসসি একাডেমি কোর্সে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা তোমাদের যে ইতিহাস প্রথম পত্র রয়েছে সেই প্রথম পত্রের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেই গুরুত্বপূর্ণ টপিকটি হচ্ছে কি পলাশির যুদ্ধ। এই পলাশির যুদ্ধ আমাদের ইতিহাস প্রথম পত্রের প্রথম অধ্যায়ে যেমন খুবই গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে এই অধ্যায়টি আমাদের জন্য কিসের জন্য, এই টপিকটি গুরুত্বপূর্ণ আমাদের সৃজনশীলের জন্য। মনে রাখবে, পলাশির যুদ্ধ দেখে কিন্তু প্রতি বছর প্রায় সৃজনশীল এসে থাকে। হ্যাঁ, প্রতি বছর আমাদের এখান থেকে কি সৃজনশীল এসে থাকে এবং একই সাথে এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। সৃজনশীলের এখানে কি ইম্পর্টেন্ট, ক, খ এবং ঘ, ঘ দুটো প্রশ্ন, অর্থাৎ টোটাল 4টি প্রশ্ন কিন্তু সৃজনশীলের জন্য কি খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রথমে দেখব যে এই পলাশির যুদ্ধ কেন হয়েছিল, অর্থাৎ আমরা দেখব পটভূমি, আসলে কেন আমরা পলাশির যুদ্ধের মতো একটা যুদ্ধে ইংরেজদের মুখোমুখি হতে হয়েছিল। হ্যাঁ, সেই পটভূমিটা আমরা প্রথমে কি দেখব। দেখো, এই যে পলাশির যুদ্ধ বলা হচ্ছে যে এই পলাশির যুদ্ধের মধ্য দিয়ে মূলত বাংলার স্বাধীনতার সূর্য কি অস্তমিত হয়। বাংলায় সকল ধরনের ক্ষমতা কাদের হাতে চলে যায়, ইংরেজদের হাতে চলে যায় এবং সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়েই কিন্তু আমরা কি হই, ইংরেজদের গোলামে পরিণত হই। হ্যাঁ, আসো আমরা একটু দেখি যে কি বলছে এখানে, যে পলাশির যুদ্ধ ভারতবর্ষের ইতিহাসের একটা বিয়োগান্তক ঘটনা। কেন বিয়োগান্তক ঘটনা বলছে, কারণ এর মধ্য দিয়ে বাংলা তথা ভারতবর্ষ নিজেদের থেকে অনেক কিছু হারিয়েছে, অন্যের দাসত্ব বরণ করে নিয়েছে। কিসের মধ্য দিয়ে, এই পলাশির যুদ্ধের মধ্য দিয়ে। দেখো, ভারতবর্ষের ইতিহাসে এই যুদ্ধটা আমাদেরকে একটা নতুন যুগে নিয়ে যায়। পলাশির যুদ্ধে ইংরেজদের জয়লাভের মধ্য দিয়ে ভারতবর্ষে কি হয়, ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি রচিত হয়। হ্যাঁ, ভারতবর্ষে তারা যে নিজেদের সাম্রাজ্য গঠন করবে, সাম্রাজ্য তৈরি করবে, তার প্রথম পদক্ষেপ বা প্রথম ভূমিকা যেটা তাদেরকে সহায়তা পালন করে সেটা হচ্ছে যে কি, ইংরেজদের আমাদের বিপক্ষে বা সিরাজউদ্দৌলার বিপক্ষে তার কি জয়লাভ করা, পলাশির যুদ্ধ জয়লাভ করা। হ্যাঁ, দেখো, এই একটা যুদ্ধের মধ্য দিয়ে আরেকটা যে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে যে কি, 500 বছরব্যাপী চলা কি মুসলমানদের যে শাসন আমল, সেই শাসন আমলের কি হয়েছিল, অবসান হয়েছিল। মনে রাখবে তোমরা 3টা জিনিস। এক হচ্ছে একটা বিয়োগান্তক ঘটনা, এর মধ্য দিয়ে পলাশির যুদ্ধের মধ্য দিয়ে কিসের, ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি রচিত হয়, মুসলিম শাসনের অবসান হয় এবং বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। এই কথাগুলো তোমরা কি মনে রাখবে। এবং দেখো, এই যে ঘটনা, কেন আমরা পলাশির যুদ্ধ পর্যন্ত আমাদেরকে যেতে হয়েছিল, সেটার যদি প্রথম দিকগুলো দেখো, সেটা হচ্ছে যে কি, আমরা ইংরেজদেরকে কি করেছিলাম, আমরা বলতে আমাদের তৎকালীন সময়ের যারা শাসক গোষ্ঠী, তারা ইংরেজদেরকে বিনা শুল্কে কি করেছিল, ব্যবসা বাণিজ্য করার অনুমতি দেয়, যার মধ্যে দিয়ে তারা ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটিয়ে শক্তিশালী হয়ে ওঠে। হ্যাঁ, এটা হচ্ছে পলাশির যুদ্ধের পটভূমি। তারা ধীরে ধীরে কি করে, মাদ্রাজ, বোম্বাই এবং কলকাতাকে কেন্দ্র করে তাদের সাম্রাজ্য বিস্তারের নীল নকশা প্রণয়ন করে। হ্যাঁ, এদিকে দেখো, কেন্দ্র অর্থাৎ পুরো ভারতবর্ষ তখন কিন্তু মোগলরা শাসন করছিল এবং মোগলদের শাসক ছিল তখন আওরঙ্গজেব। কে ছিল, মোগলদের শাসক ছিল কে, আওরঙ্গজেব। সেই আওরঙ্গজেবের মৃত্যুর পরেই আসলে কি হয়, মুঘলদের যে ক্ষমতার দ্বন্দ্ব সেটা দেখা দেয়। সেই ক্ষমতার দ্বন্দ্বে আসলে কি হয়, যে অন্যান্য রাজ্যগুলো ছিল সেগুলো মোগলরা নিয়ন্ত্রণ করতে পারেনি এবং ইংরেজরা আস্তে আস্তে সেখানে সুবিধা নিতে শুরু করে। দেখো, দিল্লি কেন্দ্রিক মুঘল প্রশাসনকে দুর্বল ও অস্থিতিশীল করে তুললে কি হয়, মোগল সুবা অর্থাৎ প্রদেশগুলোতে স্থানীয় শক্তির উত্থান ঘটে এবং সুবাগুলো অনেকটাই স্বাধীন হয়ে যায়। কিসের মধ্য দিয়ে, যখন মোগল সাম্রাজ্যে একটা সমস্যা চলে আসে বা মোগলরা নিজেদেরকে বা দেশকে ঠিক ভালোভাবে কি করতে পারছিলেন না, শাসন করতে পারছিলেন না এবং কে শাসনকর্তা হবে সেই ধরনের অন্তর্কোন্দলগুলো নিয়ে। দেখো, মোগলের যে সুবাগুলো, এই সুবাগুলো কি, সুবাগুলো আসলে এক একটা প্রদেশকে মোগলরা সুবা বলে ডাকতো। হ্যাঁ, তার মধ্যে বাংলা ছিল অত্যন্ত প্রসিদ্ধ। কেন, অর্থনৈতিক দিক থেকে কিন্তু আমরা খুবই প্রসিদ্ধ ছিলাম। হ্যাঁ, তো আওরঙ্গজেব যখন দাক্ষিণাত্য অভিযানের সময় থেকে মুর্শিদ কুলি খান এখানে স্বাধীন নবাবী আমলের সূচনা করেন। কে, মুর্শিদ কুলি খান, আওরঙ্গজেবের আমল থেকে। হ্যাঁ, দেখো, এখন এই যে মোগলদের কেন্দ্রীয় প্রশাসনের যে দুর্বলতা, এই দুর্বলতার কারণে তারা কি করে, বিভিন্ন
প্রদেশে তাদের কি করতে পারে নাই, শাসন ক্ষমতা শক্তভাবে আসলে টিকে রাখতে পারে নাই। হ্যাঁ, যার কারণে কি হয়, ইংরেজরা কি করে বিভিন্ন সুবায়, যেটা একটু আগে বলেছিলাম, বিশেষ করে বাংলায় তাদের ব্যবসা বাণিজ্য এবং প্রতিপত্তি কি ক্রমেই বাড়িয়ে তোলে। এর বাহিরে তোমরা দেখবে ফররুখশিয়ার এই একজন ব্যক্তি খুবই ইম্পর্টেন্ট আসলে এখানে। উনি কি করেছেন, উনি আসলে ইংরেজদেরকে বিনা শুল্কে কি করার, বাণিজ্য করার হচ্ছে যে কি অনুমতি দিয়েছিল, এবং একই সাথে তাদেরকে টাকশাল, এখানে সম্ভবত রয়েছে এই যে টাকশাল নির্মাণ করারও অধিকার তাদেরকে কি বা অনুমতি দেয়। যার ফলে কি হয়, ইংরেজরা বাংলায় একটা বিশাল অধিকার পেয়ে যায়। দেখা যায় যে তৎকালীন সময় যারা ব্যবসা বাণিজ্য করতো ইউরোপের অন্যান্য দেশগুলো, তাদের তুলনায় ইংরেজরা ধীরে ধীরে নিজেদেরকে কি করে ক্ষমতাশালী করে তোলে। গুরুত্বপূর্ণ কথাগুলো কিন্তু এই জায়গায় দেখো, ফররুখশিয়ার তো পরবর্তী লোক, কিন্তু এই যে যেই বাংলায় যারা শাসক ছিলেন, অর্থাৎ আলীবর্দী খানের পূর্ববর্তীতে যারা বাংলায় শাসন কার্য পরিচালনা করতেন, তারা কি করতেন না, তারা ইংরেজদেরকে আসলে ওইভাবে সুযোগ সুবিধা দিতেন না। হ্যাঁ, তারা ইংরেজদেরকে একই বিনা শুল্কে বাণিজ্য করার কি দেন নাই, অধিকার দেন নাই। দেখো এইখানে লেখা আছে, বিশেষ করে মুর্শিদ কুলি খান ও সুজাউদ্দিন খান, তিনি ইংরেজদেরকে যে বিশেষ শুল্ক সুবিধা সেটা দিতে তারা অনিচ্ছা প্রকাশ করেন বা দেন নাই। হ্যাঁ, তারা অন্যান্য ইউরোপীয় বাণিজ্যিক যে কোম্পানিগুলো ছিল, যেটা বলেছিলাম ওলন্দাজ, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা যে ধরনের সুযোগ সুবিধা ভোগ করত, ইংরেজরাও ঠিক একই ধরনের সুযোগ সুবিধা ভোগ করত। এই কারণে ইংরেজরা কি হয়, আলীবর্দী খানের আগে বাংলায় নবাবদেরকে উপটোকন, আমরা বলতে পারি যে ট্যাক্স, ব্যবসা করার জন্য যে ট্যাক্স, সেই উপটোকন দিতে তারা কি বাধ্য ছিলেন। হ্যাঁ, নবাব আলীবর্দী খানও এই জায়গায় ইম্পর্টেন্ট, যে নবাব আলীবর্দী খানের পূর্ববর্তী যারা, তারা যেমন ইংরেজদেরকে অনেক বেশি সুযোগ সুবিধা দেন নাই, আলীবর্দী খানও চেষ্টা করেছেন তাদেরকে দমিয়ে রাখার জন্য, তাদেরকে নিয়ন্ত্রণে রাখার জন্য। আলীবর্দী খানও সেটা চেষ্টা করেছেন। দেখো এখানেও লেখা আছে যে তিনিও সেই দমন নীতি বা তাদেরকে কি দমিয়ে রাখার চেষ্টা করেছিলেন, নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছিলেন। তবে এখানে দেখো মারাঠারা আসলে বিশেষ একটা ভূমিকা পালন করে। মারাঠারা যখন মোগলদেরকে বিভিন্নবার বাংলায় বিভিন্নবার আক্রমণ করছে, শাসকদেরকে বিরক্ত রাখছে, মারাঠারা চাচ্ছিল যে ভারতবর্ষ দখল করতে, সেই একটা প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে কি বিভিন্ন কারণে ইংরেজরা আসলে সুবিধা পেয়ে যায়। মারাঠাদের আক্রমণও কিন্তু ইংরেজদেরকে একটা সুবিধা দেয়। দেখো এই যে মারাঠার আক্রমণকে প্রতিরক্ষার কথা বলে ইংরেজ ও ফরাসিরা যথাক্রমে কলকাতা ও চন্দনগড়ে দুর্গ নির্মাণ শুরু করলে আলীবর্দী খান এখানে বাধা দেন। এটা কেন বলা হচ্ছে, যে আলীবর্দী খানের গুরুত্বটা বোঝানোর জন্য, যে তিনি ইংরেজদেরকে আসলে ফররুখশিয়ার মতো সুযোগ সুবিধা দেন নাই। আসো এই জায়গাটা দেখো, 1742 থেকে 1750 খ্রিস্টাব্দে বিভিন্ন সময়ে মারাঠারা বাংলা শহর, বন্দর ও গ্রাম শহরে আক্রমণ করে। যার কারণে কি হয়, দেখা যাচ্ছে হঠাৎ করে মারাঠারা এসে আক্রমণ করতে এবং প্রচুর পরিমাণে ধন সম্পদ লুট করে নিয়ে যেত। যার ফলে তৎকালীন সময় বাংলায় যারা ধনী ছিল, বিত্তশালী ছিল, তারা কি করেছিল, তারা আসলে দেখলো যে তারা কাদের কাছে আশ্রয় নিতে পারেন, তখন তারা গিয়ে ইংরেজদের কাছে গিয়ে আসলে আশ্রয় নেন। এবং যখন দেখবে যে সম্পদশালীরা, ক্ষমতাবানরা গিয়ে মারাঠাদের ভয়ে ইংরেজদের কাছে গিয়ে কি করলো, আশ্রয় নেওয়া শুরু করলো, তখন ইংরেজরা এক ধরনের একটা কি পায়, অধিকার পায়, বা ইংরেজদের এইখানে দেখো ইংরেজরা কিছুটা হলো মর্যাদা ও গ্রহণযোগ্যতা পায়। কিসের মধ্য দিয়ে, এই কাজগুলোর মধ্য দিয়ে আস্তে আস্তে তাদের শক্তি কিন্তু বৃদ্ধি করছে। এগুলো কিন্তু আলীবর্দী খানের আমলে ঘটছে। আলীবর্দী খানের পূর্ব পর্যন্ত তারা কোনো ধরনের সুযোগ সুবিধাই বাংলায় পায় নাই। আলীবর্দী খানও চেষ্টা করেছে, কিন্তু সে সময় ওই যে মারাঠাদের আক্রমণ এবং যারা ব্যবসায়ী ধনী কৃষকরা রয়েছে, তারা আসলে ইংরেজদের কাছে আশ্রয় নিতেন, সাহায্য চাইতেন, যার কারণে তারা এক ধরনের গ্রহণযোগ্যতা পেতেন এবং রাজনীতিতে হস্তক্ষেপ করারও একটা কি সুযোগ পেতেন। এই বিষয়টি ইংরেজদেরকে আর্থিক সমৃদ্ধিতেও কি করেন, অবদান রাখেন। হ্যাঁ, এবং দেখো উপর্যুপরি মারাঠা আক্রমণ, আফগান সৈন্যদের বিদ্রোহ, বাংলায় নবাবীর উত্তরাধিকার নিয়ে সংঘাতের কারণে আলীবর্দী খান এক পর্যায়ে উদীয়মান ব্রিটিশ শক্তির সঙ্গে প্রত্যক্ষ সংঘর্ষের পরিবর্তে তিনিও আসলে তাদের সাথে আপোষ করতে বাধ্য হন। যেটা বলেছিলাম যে মারাঠারাও ইম্পর্টেন্ট, তারা যেহেতু বারবার আক্রমণ করতেন, তখন তিনি আসলে একই সাথে এতজনের বিরুদ্ধে আলীবর্দী খান যুদ্ধ করে পারছিলেন না, তখন আসলে তিনি তাদের সাথে আপোষ করতে বাধ্য হন। মনে রাখবে ইতিহাসগুলো। এই কারণে সমন্বয়করা উদ্যত ইংরেজদেরকে বাংলা থেকে বিতাড়িত করার পরামর্শ দিলে আলীবর্দী খান এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন বলেন। সেটা বলেন যে
সমুদ্রে আগুন জ্বললে তা কে নেভাবে। এখানে দেখো যে নবাব আলীবর্দী খান ইংরেজদের নৌশক্তির প্রাধান্যর কারণে আসলে খুবই শঙ্কিত ছিলেন এবং তিনি চাচ্ছিলেন যে তাদের সাথে আসলে যুদ্ধে না গিয়ে, হ্যাঁ, তাদের সাথে যুদ্ধে না গিয়ে একটু কৌশলী হওয়ার তিনি চেষ্টা করেছেন। এবং ইংরেজরাও কিন্তু আলীবর্দী খানরা কি সমীহ করে চলতো। আসো, ইউরোপীয় শক্তি যেন বাংলার রাজনীতিতে আসলে হস্তক্ষেপ করতে না পারে এই ব্যাপারে আলীবর্দী খান কিন্তু খুবই সচেষ্ট ছিলেন। তিনি চেষ্টা করতেন বা সব সময় নজরে রাখতেন যে তারা যাতে আমাদের রাজনীতিতে, বাংলার রাজনীতিতে কি করতে না পারে, হস্তক্ষেপ করতে না পারে। হ্যাঁ, দেখো দাক্ষিণাত্যের যে ইংরেজ ফরাসি সংঘর্ষ হয় সেই সময় আলীবর্দী খান আরও বেশি সচেষ্ট ছিলেন এবং তিনি একটা কি ছিলেন, ফরমান জারি করেন যাতে এই সংঘাতে লিপ্ত, দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত না হয়ে সেই ব্যাপারে তিনি কি থাকেন, মানে এই যে ব্যাপারগুলো এই দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে তারা যাতে বাংলায় এসে না পড়ে, এই তাদের দ্বন্দ্ব সংঘাতগুলোর প্রভাব যাতে বাংলায় না আসে সেজন্য তিনি একটা ফরমান জারি করেন। হ্যাঁ, দেখো আলীবর্দী খান 1752 খ্রিস্টাব্দে কি করে, ইংরেজরা মারাঠাদের পক্ষ অবলম্বন করে। অর্থাৎ এটা আলীবর্দী খান কি করে, ইংরেজদেরকে একটা বলেন যে তোমরা কি করেছো, তোমরা ইংরেজদের পক্ষ, মারাঠাদের পক্ষ অবলম্বন করেছো, যে মারাঠারা বাংলার শত্রু, তোমরা হচ্ছে যে তাদের পক্ষ অবলম্বন করেছো, সেই একটা অজুহাত বা অভিযোগ দিয়ে তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে অর্থ আদায় করেন, যার মধ্য দিয়ে ইংরেজরা কিন্তু আলীবর্দী খানের উপরও ক্ষুব্ধ হয়ে ওঠে। কিন্তু তখন পর্যন্ত তাদের করার কিছু ছিল না ইংরেজদের, তারা চেষ্টা করছিল কিভাবে কি করা যায়। ঠিক সেই সময়ে আসলে বাংলায় একটা বিশাল কি বলা যায় বিপদের ঘনঘটা নেমে আসে যে আলীবর্দী খান আসলে মৃত্যুবরণ করে। যতদিন আলীবর্দী খান ছিলেন তিনি আসলে তাদেরকে কি করেন, নিয়ন্ত্রণ করেন। এবং আলীবর্দী খান মৃত্যুর পরে দেখো কি সমস্যা এসে দাঁড়ায়, আলীবর্দী খানের কিন্তু কোনো সন্তান, ছেলে সন্তান ছিলেন না, তার সন্তান ছিলেন 3 জন মেয়ে। হ্যাঁ, তার 3 জন মেয়ে ছিলেন, পুত্র সন্তান ছিলেন না, তার 3 জন কন্যা সন্তান ছিলেন। সেই কন্যা সন্তানদের নাম কিন্তু ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসে। মেহেরুন্নেসা, বলা হয় মেহেরুন্নেসার অপর নাম কি, ঘসিটি বেগম, অথবা বলা হয় ঘসিটি বেগমের অপর নাম কি, মেহেরুন্নেসা, এবং অপর দুটি নাম হলো মাইমুনা ও আমেনা। মূলত আমেনার পুত্রকে, আমেনার পুত্র হলো সিরাজউদ্দৌলা এবং মাইমুনার পুত্র হলো শওকত জং। কিন্তু ঘসিটি বেগম বা মেহেরুন্নেসার কিন্তু কোনো পুত্র ছিল না। 3টি জিনিসই তোমরা মনে রাখবে, দেখবে এখানে লেখা রয়েছে যে ঘসিটি বেগমের কোনো পুত্র সন্তান ছিল না। আলীবর্দী খান তার 3 জন জামাতাকে বিহার, ঢাকা ও পূর্ণিয়ার শাসনকর্তা হিসেবে নিযুক্ত করেছিলেন। বড় কন্যা ঘসিটি বেগমের স্বামীকে পূর্ণিয়ায়, মেজ কন্যা মাইমুনার স্বামীকে ঢাকা এবং কনিষ্ঠ কন্যা আমেনা বেগমের স্বামীকে বিহারের শাসনকর্তা হিসেবে নিযুক্ত করেন। কিন্তু এইখানে বাকি রয়েছে যে এখন এই বাংলার দায়িত্ব আসলে কে গ্রহণ করবে। সেই জায়গায় নবাব সিরাজউদ্দৌলা আসলে আলীবর্দী খানের ঘনিষ্ঠ বা বলা যায় যে প্রিয় ভাজন ছিলেন। আলীবর্দী খান তাকে খুব আদর স্নেহ করতেন এবং দেখা যায় যে তার আসলে প্রতিপক্ষ ছিল শওকত জং। সমরাস্ত্রের দিক থেকে বা রাজনৈতিক জ্ঞানের দিক থেকেও আলীবর্দী খান আসলে মনে করতেন যে সিরাজউদ্দৌলাই এই জন্য কি দক্ষ ব্যক্তি বা উপযুক্ত ব্যক্তি হবেন। সেজন্য তিনি সিরাজউদ্দৌলাকেই যাতে কি করা হয়, বাংলার নবাব করা হয়, সেজন্য তিনি সেদিকে কি সেই জন্য ওসিয়ত করে গিয়েছিলেন। কিন্তু এই মধ্য দিয়ে আসলে ঘসিটি বেগম এবং যে মাইমুনা তারা আসলে কি হয়, এতে অসন্তুষ্ট হয় এবং নবাব সিরাজউদ্দৌলার যেই সেনাপতি ছিলেন মীর জাফর, সেই মীর জাফরও আসলে অখুশি হন। তারা আসলে কম বয়সী একটি ছেলে, দেখবা যে মাত্র 13 বছর বয়সে আসলে নবাব সিরাজউদ্দৌলা কি হন, ক্ষমতায় অধিষ্ঠিত হন। এত কম বয়সী একটা ছেলের নবাবি মেনে নেওয়া আসলে তাদের পক্ষে সহজ ছিল না। আরেকটা বিষয় ছিল যে ঘসিটি বেগম, শওকত জং যদি ক্ষমতায় আসে তাহলে কি, শওকত জং ক্ষমতায় আসা মানে ঘসিটি বেগম ক্ষমতায় আসা। শওকত জং আসলে ঘসিটি বেগমের কথায় উঠতেন এবং বসতেন, সেজন্য আসলে তিনি ঘসিটি বেগম শওকত জংকে চেয়েছিলেন ক্ষমতায় আসার জন্য। হ্যাঁ, তো দেখো এখান থেকে আমরা যদি দেখি যে সিরাজউদ্দৌলাকে তিনি বেশি স্নেহ করতেন এবং সিরাজউদ্দৌলাই পরবর্তীতে কি আসেন, ক্ষমতায় আসেন। দেখো আরেক যে কন্যার পুত্র শওকত জং, তিনি চারিত্রিক এবং সমনৈপুণ্যের দিক থেকে কি সিরাজউদ্দৌলা সমকক্ষ ছিলেন না।
তার মৃত্যুর পর, আলীবর্দী খানের মৃত্যুর পর উত্তরাধিকারী হিসেবে সিরাজউদ্দৌলাকে মনোনীত করা হয়। এতে তার খালাদের মধ্যে বলতে কি ঘসেটি বেগম এবং মাইমুনা, তাদের মধ্যে অসন্তুষ্ট দেখা দেয়। বিশেষ করে ঘসেটি বেগম তরুণ নবাব সিরাজের বিরুদ্ধে সেনাপতি মীর জাফর আলী খান ও কয়েকজন আমত্ত ও ইংরেজদের ষড়যন্ত্রের সাথে তিনি কি করেন, হাত মেলান। এই ষড়যন্ত্র পরবর্তী সময়ে পলাশির যুদ্ধের মতো এক প্রহসনমূলক যুদ্ধ বা বিয়োগান্তক ঘটনার সূত্রপাত ঘটায়। মনে রাখবে, আমরা যদি আসলে সিরাজউদ্দৌলার পরিচয়টা একটু দেখি যে সিরাজউদ্দৌলা কি বা তিনি কি করেছিলেন। আমি বলেছিলাম যে তিনি মাত্র 23 বছর বয়সে কি ক্ষমতায় এসেছেন। কত বছর বয়সে? 23 বছর বয়সে ক্ষমতায় এসেছেন। সিরাজউদ্দৌলা 1733 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং মাত্র 23 বছর বয়সে বাংলার নবাব হিসেবে মুর্শিদাবাদের সিংহাসনে আরোহণ করেন। হ্যাঁ, সিংহাসনে আরোহণে খালা মাইমুনা এবং মেহেরুন্নেসা বা ঘসেটি বেগম অসন্তুষ্ট হন। যে কথাগুলো বলেছিলাম তোমাদেরকে, ঘসেটি বেগম শওকত জংকে সিংহাসনে বসিয়ে বাংলার প্রকৃত ক্ষমতা মূলত তার হাতে বা কুক্ষিগত করতে চেয়েছিলেন। হ্যাঁ, কেননা শওকত জং ছিলেন ইন্দ্রিয় পরায়ণ বা শাসন কাজে অত্যন্ত অযোগ্য। অর্থাৎ যখনই তাকে ক্ষমতায় বসাবে ঘসেটি বেগম, তখন কি হয়, শওকত জং রাজবল্লভের মাধ্যমে শওকত জংকে বিদ্রোহে পরিচিত করেন কে? ঘসেটি বেগম। সিরাজের প্রধান সেনাপতি মীর জাফর আলী খান নবাব আলীবর্দী খানের ভগ্নিপতি, তিনিও সিরাজের মতো তরুণ স্বাধীনচেতা ব্যক্তির নবাব হওয়া পছন্দ করেননি। এই কথাগুলো বলেছি ইতিমধ্যে আমরা। হ্যাঁ, মীর জাফর চেয়েছিলেন এমন একজন নবাব হোক যাকে তিনি হাতের পুতুলে পরিণত করতে পারবেন, মূলত কর্তৃত্ব তার হাতেই থাকবে। হ্যাঁ, মূলত অভিন্ন স্বার্থে মীর জাফর, ঘসেটি বেগম, শওকত জং এরা কি করেছিলেন, সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। হ্যাঁ, এদিকে আলীবর্দী খানের মৃত্যুর পরে ইংরেজ ও ফরাসি কোম্পানি বাংলায় দুর্গ নির্মাণ সহ সামরিক শক্তি বাড়াতে থাকেন। কারণ কি, আলীবর্দী খান মৃত্যুবরণ করেছে এবং সিংহাসনে বসা নিয়ে একটা দ্বন্দ্ব চলছিল এবং সিরাজউদ্দৌলা সিংহাসনে বসার পরপরই আগে আসলে তার ঘরে যে সমস্যা, সেই সমস্যা তাকে মিটাতে বা সেই দিকে মনোযোগ দিতে গিয়ে ইংরেজরা একটা সুযোগ পেয়ে যায়, ফরাসিরা একটা সুযোগ পেয়ে যায়। এই সুযোগে তারা আসলে তাদেরকে আরো বেশি শক্তিশালী করে তোলে সামরিক দিক থেকে এবং তারা দুর্গ নির্মাণ করতে শুরু করে। হ্যাঁ, এবং পরবর্তীতে দেখা যায় ঘসেটি বেগম এবং মীর জাফর এরাও ইংরেজদের সাথে কি করে, যুদ্ধে লিপ্ত হয় এবং তাদের সাথে যুক্ত হয় এবং সিরাজউদ্দৌলার বিপক্ষে তারা কি ষড়যন্ত্র করতে থাকে। ঠিক আছে, আসো, সিংহাসনে আরোহণ করে সিরাজউদ্দৌলা দেখতে পারলেন ঘরের শত্রুকে সর্বপ্রথম দমন করতে না পারলে তার আসলে টিকে থাকা সম্ভব নয়। এই জন্যই তিনি প্রশাসনিক রদবদল করিয়ে নিজের যেই শক্তি সেটাকে আসলে সুসংহত করার কি করেন, চেষ্টা করেন। মীর জাফরের আনুগত্যের ব্যাপারে সন্দিহান হয়ে সিরাজ তাকে বক্সিয়ার পদ থেকে সরিয়ে বিশ্বস্ত মীর মদনকে সেই পদে বা সেনাপতি পদে মীর মদনকে কি করেন, যুক্ত করেন বক্সিয়ার পদ থেকে। হ্যাঁ, পাশাপাশি তিনি তার পারিবারিক দেওয়ান মীর মদনকে সচিব পদে কি করেন, উন্নতি করেন। এছাড়া তাকে মহারাজও উপাধি দেন। কাকে? মীর মদনকে। হ্যাঁ, মনে রাখবে তোমরা। সিরাজ মোহনলালের পিতৃব্য রামকে তিনি কি করেন, রামনারায়ণ উপাধি দিয়ে দেওয়ান হিসেবে নিযুক্ত করেন। এসব রদবদল করার পর শত্রুদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া তিনি আস্তে আস্তে শুরু করেন। মনে রাখবে, প্রথমত তিনি যে ব্যবস্থা শুরু করেছিলেন সেই ব্যবস্থার প্রথম পদক্ষেপটা হচ্ছে তিনি ঘসেটি বেগমের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন। কারণে আসলে ঘসেটি বেগমই আসলে সবাইকে কি করছিলেন, একত্র করছিলেন। কার বিরুদ্ধে? সিরাজের বিরুদ্ধে। হ্যাঁ, তো তিনি যেটা করেন সেটা হচ্ছে যে তিনি শওকত জংকে আসলে কি করেন, নবাবের বিরুদ্ধে উদ্ধত করে তোলেন বা নবাবের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে বলেন বা ষড়যন্ত্রে শওকত জংকে যুক্ত করেন। হ্যাঁ, তো সেটা হচ্ছে যে নবাব সিরাজউদ্দৌলা বুঝতে পেরেছিলেন যে বড় খালা ঘসেটি বেগম হচ্ছে যে কাকে, শওকত জংকে এবং ইংরেজদেরকে সহায়তা করছে তার বিরুদ্ধে। এজন্য সিরাজউদ্দৌলা প্রথমেই তার ধন্যাঢ্য যে খালা, হ্যাঁ, সেই খালার যে মতিঝিলের প্রাসাদ সেটা অবরোধ করেন এবং বিনা রক্তপাতে তিনি কি করেন, বিপুল ধনরত্ন সহ মনসুরগঞ্জের যে প্রাসাদটা রয়েছেন সেখানে তাকে নজরবন্দি করেন ঘসেটি বেগমকে। এতে করে ইংরেজরাও আসলে ভীত হয়ে পড়ে। যে ইংরেজরা কার বিরুদ্ধে, নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, তারাও ভীত হয়ে পড়ে। কিন্তু যখনই আসলে খালাকে বন্দি করে তখনও বাকি ছিল কে, শওকত জং
কারণ শওকতজন তখন কি করে, যখন দেখতে পেল যে খালাকে বন্দি করে, তখন সে বিদ্রোহ ঘোষণা করে। কি করে? বিদ্রোহ ঘোষণা করে। বিদ্রোহ দমন করার জন্য সিরাজউদ্দৌলা পূর্ণিয়ায় যায় এবং তিনি যেটা করেন যে শওকতজনকে দমন করার জন্যই মূলত তিনি পূর্ণিয়ায় যান। এর মধ্যে দেখা যায় যে শওকতজন আসলে কি মুঘল সম্রাটকে প্রচুর পরিমাণে টাকা দিয়ে, 1 কোটি টাকা দিয়ে তিনি কি করেন, সম্রাটের কাছ থেকে বাংলার সুবেদ আলীর ফরমান সংগ্রহ করেন এবং সিরাজকে সিংহাচ্যুত করার কি করেন, অনুমতি পান। কিন্তু সিরাজউদ্দৌলা দেখা যায় 1776 খ্রিস্টাব্দে পূর্ণিয়া অভিমুখে রওনা হন এবং সেখানে একটা যুদ্ধ হয়। সে যুদ্ধে শওকতজন কি হন, মারা যান। হ্যাঁ, যুদ্ধটা মনে রাখবে নবাবগঞ্জের মানিহার গ্রামে। হ্যাঁ, এখানে। আচ্ছা, দেখো এখন আমরা যেই টপিকটি তোমাদেরকে দেখাবো সেটা হলো অন্ধকূপ হত্যা। দেখো এই অন্ধকূপ হত্যাটা কোথা থেকে এসেছে? আমরা বলেছিলাম যে নবাব যখন তার রদবদলগুলো করায়, সে রদবদলগুলো করার পরে তার বিরুদ্ধে আসলে যারা ষড়যন্ত্র করছিল তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেন। তিনি খালা ঘসিডি বেগমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছিলেন, তিনি খালাতো ভাই শওকত জংয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছিলেন, কিন্তু বাকি ছিল কারা? ইংরেজরা। কারণ ইংরেজরাও কিন্তু সেই ষড়যন্ত্রে কি ছিল, লিপ্ত ছিল। দেখো এই অন্ধকূপ হত্যাটা ইংরেজদের সাথে রিলেটেড। দেখো 1756 খ্রিস্টাব্দে 16 জুন নবাব সিরাজউদ্দৌলা 30,000 সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে ইংরেজদের হাত থেকে কলকাতা জয়ের লক্ষ্যে বা ফোর্ট উইলিয়াম জয়ের লক্ষ্যে তিনি সেখানে উপস্থিত হন। প্রতিমধ্যে তিনি কাশিমপুর বাজারে ইংরেজ কুঠি দখল করেন এবং অতর্কিত হামলা যখন সেখানে করেন তিনি, তখন গভর্নর ড্রেক এবং তার সঙ্গীরা তারা কি করেন, পালিয়ে যান। হ্যাঁ, তবে ইংরেজ যে সেনাপতি হলোয়েল, হ্যাঁ, সেই হলোয়েল প্রায় 170 জন শ্বেতাঙ্গ সৈন্যদেরকে নিয়ে তিনি পোর্ট উইলিয়াম দুর্গে থেকে যান। হ্যাঁ, মনে রাখবে 20 জুন পোর্ট উইলিয়ামের নবাবয়ের হস্তগত হয় এবং তিনি সেখানে হলোয়েল কি করেন, আত্মসমর্পণ করেন। এক অংশ কিন্তু পালিয়ে যায়, অপর অংশ সেখানে থেকে যুদ্ধ করার চেষ্টা করেন এবং পরবর্তীতে পরাজিত হয়ে হলোয়েল কি করে, আত্মসমর্পণ করতে বাধ্য হন। কলকাতা অধিকার করে সিরাজউদ্দৌলা আলীবর্দী খানের নাম অনুসারে সেটার নাম রাখেন আলীনগর। হ্যাঁ, সেটার নাম রাখেন, হ্যাঁ, এই শব্দটা হবে অলিনগড়। হ্যাঁ, আচ্ছা, তো দেখো যে কি হয়, আত্মসমর্পণের পর ইংরেজদের উপর অত্যাচার করা হয়নি। দেখো যখন তিনি আসলে কলকাতা দখল করেন এবং সেখানে কি হয়, ইংরেজরা আত্মসমর্পণ করেন, বিশেষ করে হলোয়েল এবং তার 170 জন শ্বেতাঙ্গ সৈন্য, তারা কিন্তু কি করেন, আত্মসমর্পণ করেন। কিন্তু আত্মসমর্পণ করার পরেও দেখা যায় যে তাদের উপর কিন্তু সিরাজউদ্দৌলা কোনো অত্যাচার করেননি। কিন্তু হলোয়েল আসলে এই জায়গায় কি করেন, তিনি যখন মুক্তি পান, তিনি মুক্তি পাওয়ার পরে আসলে নবাবের বিরুদ্ধে কি করেন, বিভিন্ন ধরনের অপপ্রচার চালাতে থাকেন। সেই প্রচারণা চালায় কি, 146 জন ইউরোপীয় বন্দীকে একটি মাত্র ক্ষুদ্র জানালা বিশিষ্ট 18 ফুট দৈর্ঘ্য এবং 14 ফুট 10 ইঞ্চি প্রস্থ বিশিষ্ট একটি কক্ষে আটকে রাখেন, যেখানে প্রচণ্ড গরমে এদের মধ্যে 123 জন শ্বাসরুদ্ধ হয়ে মারা যান, যেটা ছিল আসলে মিথ্যা। বাকি 23 জন কোনো রকমে বেঁচে যায়। হলোয়েল কর্তৃক এই যে প্রচারিত মিথ্যা কাহিনীটা, সেই মিথ্যা কাহিনীটাকে বলা হয় কি, অন্ধকূপ হত্যা। মনে রাখবে তোমরা, এই যে অন্ধকার একটি কক্ষে, একটি জানালা বিশিষ্ট কক্ষে, এই ছবিটার দিকে যদি তোমরা লক্ষ্য করো, বলা হচ্ছে যে এমন একটা জায়গায় নবাব হচ্ছে যে তাদেরকে কি করে, আটকে রাখে এবং আটকে রাখার কারণে প্রচণ্ড গরমে তাদের মধ্যে 123 জন মারা যায়, বাকি 23 জন কোনো মতে নিজেদের জীবন বাঁচায়। সেই কাহিনীটাকে মূলত অন্ধকূপ হত্যা বলা হয়। আসো, আলীনগড়ের সন্ধি কি? হ্যাঁ, আমরা একটু আগে বলেছিলাম আলীনগড়ের সন্ধি কি। সে আলীনগড়ের সন্ধিটা হচ্ছে অন্ধকূপ হত্যা কাহিনী এবং সিরাজ কর্তৃক কলিকাতা অধিকারের সংবাদ মাদ্রাজে যখন পৌঁছায়, তখন ইংরেজ সেনাপতি ওয়াটসন এবং রবার্ট ক্লাইভ দ্রুত কলিকাতা পুনরুদ্ধারের জন্য অগ্রসর হন। হ্যাঁ, এই জায়গায়ও আসলে একটা জিনিস হয় যে মারাঠাদের একটা সমস্যা এখানে চলে আসে। তোমরা দেখো, যখনই হন শীঘ্রই তারা কলিকাতা পুনরুদ্ধারের জন্য 1757 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি নবাব পুনরায় কলিকাতা আক্রমণ করেন। হ্যাঁ, এবং কয়েকদিন যুদ্ধ পরিচালনার পর নবাব চারিদিকে ষড়যন্ত্রে, হ্যাঁ, যেই ষড়যন্ত্র আসলে নবাবের বিরুদ্ধে চলছিল, সেই ষড়যন্ত্রে বেড়াজাল থেকে ইংরেজদের সাথে তিনি আসলে একটা অপমানজনক সন্ধি করতে কি হন, বাধ্য হন। হ্যাঁ, এই যে অপমানজনক সন্ধিটা, এই অপমানজনক সন্ধিটাকে আলীনগড়ের সন্ধি বলা হয়।
ঠিক আছে, এই বিখ্যাত আলিনগড়ের সন্ধি নামে এটা কি খ্যাত। মনে রাখবি আসলে বিভিন্ন চারিদিকে তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্রের পাশাপাশি ইংরেজদের বিরুদ্ধে এতদিনের একটা যুদ্ধ চালানো তার পক্ষে আসলে কি ছিল না, সম্ভব ছিল না। তখন তিনি আসলে বাধ্য হন তাদের সাথে একটা সন্ধি করার জন্য। এই সন্ধিতে কি থাকে দেখো, শর্ত অনুসারে নবাব দিল্লির সম্রাট কর্তৃক ইংরেজদেরকে প্রদত্ত সকল বাণিজ্য সুযোগ সুবিধা, যুদ্ধের ক্ষয়ক্ষতি, কলিকাতা পোর্টুলিয়ান দুর্গ নির্মাণের অনুমতি প্রদান করেন। এই সত্ত্বে রবার্ট ক্লাইভ নবাবের প্রতি সন্তুষ্ট হতে পারলেন না। হ্যাঁ, তিনি বাংলাদেশে ইংরেজ কোম্পানির স্বার্থ সংরক্ষণের জন্য সিরাজকে সিংহাসনচ্যুত করার জন্য কতিপয় স্বার্থান্বেষী বিশ্বাসঘাতক ব্যক্তির সাথে ষড়যন্ত্র করতে থাকেন, যার থেকে আসলে মূলত আসে আমাদের পলাশির যুদ্ধ, যখন তারা নবাবকে সিংহাসন থেকে কি নামানোর চেষ্টা করেন। আসো, পলাশির যুদ্ধ ভারতীয় উপমহাদেশের একটি যুগান্তকারী ঘটনা। আলিনগড়ের সন্ধির মধ্য দিয়ে রবার্ট ক্লাইভ আসলে বুঝতে পেরেছিলেন যে সিরাজউদ্দৌলার দুর্বলতা রয়েছে। হ্যাঁ, সো এবং সেই সুযোগেই তিনি আসলে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে দ্বিধা করেননি। আসো, সিরাজের বিরুদ্ধে ইংরেজদের যেই মনোভাব, আমরা আগে এইটা দেখি যে তাদের কি মনোভাব ছিল। দেখো, ইউরোপে সপ্তবর্ষব্যাপী যুদ্ধের সূত্র ধরে বাংলাদেশে ইংরেজ ও ফরাসিদের মধ্যে যুদ্ধ হয়। নবাবের নিষেধ সত্ত্বেও 1757 খ্রিস্টাব্দে ক্লাইভ ফরাসিদের চন্দনগড় অধিকার করেন। ফলে আত্মরক্ষার জন্য ফরাসিগণ মুর্শিদাবাদে আশ্রয় গ্রহণ করেন। সিরাজ ইংরেজদের উদ্যত আচরণে শঙ্কিত হয়ে তাদের সমুচিত শান্তি বিধানের জন্য দাক্ষিণাত্যের ফরাসি সেনাপতি বুসির সাথে কি করেন, পরলাপ করেন। এটা হচ্ছে যে সিরাজের বিরুদ্ধে ইংরেজদের যে মনোভাব, সেগুলো আমরা দেখবো আস্তে আস্তে। এবং ক্লাইভের সাথে মির্জাফর ও অন্যান্যদের যে ষড়যন্ত্র, সেটা যদি আমরা দেখি, মুর্শিদাবাদের নবাব কর্তৃক ফরাসিদের আশ্রয় এবং বুসির সাথে পত্রালাপের গুরুত্ব অনুধাবন করে সুচতুর ক্লাইভ মুর্শিদাবাদের সিংহাসন ও সিরাজের পরিবর্তে তার মনোনীত প্রার্থীকে দৃঢ় প্রতিবদ্ধ হন যে তিনি সেখানে তার মনোনীত প্রার্থীকেই বসাবেন। এই এক কাজের জন্য সহযোগী হলেন কয়েকজন স্বার্থপর বিশ্বাসঘাতক ব্যক্তি, যারা নবাবের বিরুদ্ধে কাজ করছিলেন। এই স্বাধীন চেতার তরুণ নবাবের আচরণে বিক্ষুব্ধ হয়ে তাকে সিংহাচ্যুত করতে আলীবর্দী খাঁয়ের ভগ্নিপতি মির্জাফর সিংহাসনে বসানোর ঘৃণ্য ষড়যন্ত্র করে। দেখো, এখানে দেখো যে প্রথমত ইংরেজরা আসলে নানান কারণে কি ছিলেন, সিরাজের প্রতি অক্ষুণ্ণ ছিলেন। সিরাজ আসলে বাংলার স্বাধীনতা, বাংলার অধিকার সংরক্ষণ করার চেষ্টা করেন। হ্যাঁ, তো তার জন্য ইংরেজরা আসলে কার বিপক্ষে ছিলেন, তারা সিরাজউদ্দৌলার বিপক্ষে ছিলেন। অপরদিকে তার মতো এরকম স্বাধীনচেতা একজন ব্যক্তি, তরুণ একজন ব্যক্তি, তার হচ্ছে যে বশ্চায়ত্ত বা তার নবাবী হচ্ছে যে মির্জাফরও মেনে নিতে পারেনি। হ্যাঁ, তখন কি হয়, তখন হয় যে তার বিরুদ্ধে এরা সবাই, ক্লাইভ, মির্জাফর এবং অন্যান্যরা মিলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করে। আমরা পলাশির যুদ্ধের বিষয়গুলো দেখছি। দেখো, ষড়যন্ত্রকারীদের মধ্যে ছিলেন কি জগৎ শেঠ, মির্জাফর, রাজবল্লভ, রায়দুর্লভ এবং উমিচাঁদ। ক্লাইভ সময় বা গুরুত্ব, হ্যাঁ, সময়ের গুরুত্ব উপলব্ধি করে নবাবের কি যে সন্ধি, হ্যাঁ, নবাবের যে সন্ধি সেই সন্ধি কি করেন, ভঙ্গ করেন এবং নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িয়ে পড়েন। হ্যাঁ, এগুলা দেখতে থাকো। মির্জাফর আলী খাঁ বা নবাবির বিনিময়ে ইংরেজদেরকে 2 কোটি টাকা প্রদানের অঙ্গীকার করেন। দেখো, এখানে চুক্তি হচ্ছে যে যদি আমি কি করি, নবাব সিরাজউদ্দৌলাকে সিংহাসনচ্যুত করতে আমি তোমাদের পক্ষ নেই, মির্জাফর বলছে কাকে, ইংরেজদেরকে, তাহলে আমার কি হবে, বলছে যে ইংরেজরা তাকে যেই চুক্তিটা হচ্ছে সেখানে বলছে যে তোমাকে কি করা হবে, তোমাকে বাংলার মসনদে বসানো হবে, তোমাকে নবাবি দেওয়া হবে এবং কি করবা, তুমি আমাদেরকে কি করবা, 2 কোটি টাকা প্রদান করবা। এর মধ্যে দিয়ে চুক্তি হয় যে আমরা তোমাকে ক্ষমতায় বসাবো। উমিচাঁদ গোপন চুক্তি প্রকাশের হুমকি প্রদান করলে লাইভ কৌশলে তাকে প্রচুর অর্থ প্রদানের অঙ্গীকার করে একটি জাল চুক্তিপত্র তৈরি করেন। ওয়াটসন এই চুক্তিপত্রে স্বাক্ষর করতে অস্বীকার করলে ক্লাইভ নিজেই তাতে কি করেন, স্বাক্ষর করেন। এই গোপন চুক্তিগুলো দেখো। সিরাজের বিরুদ্ধে ক্লাইভের যে যুদ্ধ ঘোষণা, আমরা যদি সেই বিষয়টা দেখি যে ক্লাইভ দেশীয় বিশ্বাসঘাতকদের সাথে ষড়যন্ত্র পাকাপোক্ত করে নবাবের বিরুদ্ধে সন্ধি ভঙ্গের অভিযোগ আনায়ন করে। সন্ধি কিন্তু ভঙ্গ করেছিল আসলে ইংরেজরাই, কিন্তু তারা কি করে, নবাবের বিরুদ্ধে সন্ধি ভঙ্গের অভিযোগ করেন এবং নবাব ইংরেজদের এই দুরভিসন্ধি কার্যকলাপ পূর্ব থেকেই সচেতন ছিলেন। তিনি 50,000 পদাতিক, 28,000 অশ্বারোহী সৈন্যের এক বিশাল বাহিনী মুর্শিদাবাদে
23 মাইল দক্ষিণে ভাগীরথী নদীর তীরে মোতায়েন করেন। দেখো এটা হচ্ছে পলাশীর যুদ্ধের পটভূমি, হ্যাঁ, বা কাহিনীগুলো কি কি হয়েছে, কি কি চুক্তি হয়েছে, কেন ইংরেজরা সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধ করেছে বা যুদ্ধ করতে চেয়েছিল, সিরাজউদ্দৌলাকে সিংহাসন যুদ্ধ করতে চেয়েছিল, মির্জাফর কেন চেয়েছিল, সেই বিষয়গুলো আমরা দেখেছি। ঘসিডি বেগম কেন চেয়েছিল। তো সেখানে কি হয়, সেখানে হচ্ছে যে ভাগীরথী নদীর তীরে তারা কি হয়, একত্রিত হন। ক্লাইভ 3000 ইংরেজ ও দেশীয় সৈন্যের এক বাহিনী সহ পলাশীর আম্রকাননে অবস্থান গ্রহণ করলেন। অতঃপর 1757 খ্রিস্টাব্দের 23 জুন ভাগীরথী নদীর তীরে পলাশীর আম্রকাননে এক যুদ্ধ সংগঠিত হয়। হ্যাঁ, মির্জাফর আলী খাঁ ক্লাইভের সাথে পূর্ব চুক্তি মতে তার বিশাল বাহিনী যুদ্ধক্ষেত্রে নির্লিপ্তের মতো ভূমিকা পালন করেন। অর্থাৎ মির্জাফর যুদ্ধে যে অংশ সেনাবাহিনী বা সৈন্যের নেতৃত্ব দিচ্ছিলেন, তিনি সেই অংশকে নির্লিপ্ত রাখেন, অর্থাৎ যুদ্ধে অংশগ্রহণ করতে দেন নাই। অর্থাৎ সৈন্যের এই যে আমরা দেখলাম যে 28,000 অশ্বারোহী এবং 50,000 পদাতিক সৈন্য, এই সৈন্যের একটা বিশাল অংশ কিন্তু সেই পলাশীর যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। কার নেতৃত্বে? মির্জাফরের নেতৃত্বে। অন্যদিকে নবাবের একনিষ্ঠ ভক্ত দেশপ্রেমিক মোহনলাল ও মীর মদন তারা প্রাণপণ চেষ্টা করে ইংরেজদের কঠিন আঘাত হেনে ইংরেজ সৈন্যদেরকে আসলে কি বিপর্যস্ত করে পলাশীর আমবাগানে আশ্রয় নিতে বাধ্য করেন। দেখো যুদ্ধে কিন্তু আসলে সিরাজউদ্দৌলাই জয়লাভ করছিল, তিনি আসলে ভালো একটা পর্যায়ে ছিলেন। এ সময় হঠাৎ মীর মদন গোলার আঘাতে নিহত হন, যেটা ছিল একটা বিগেস্ট কি ডাউনফল সিরাজউদ্দৌলার জন্য। মোহনলাল ও ফরাসি বীর সিনপ্রে প্রাণপণ যুদ্ধ চালিয়ে যেতে থাকেন, কিন্তু মীর মদনের মৃত্যুতে নবাব অনেকটা হতভম্ব হয়ে পড়েন এবং বিচলিত হয়ে পড়েন। হ্যাঁ, আমরা দেখছি যুদ্ধের কাহিনীগুলো। পরবর্তীতে কি হয়, যুদ্ধবিরতি হয়। তাৎক্ষণিক সিপা সালাহ মির্জাফর তো দেখছিলেন যে ইংরেজরা পরাজিত হচ্ছেন, পরাজিত হয়ে যাবেন কিছুক্ষণের মধ্যে। তখন যখন নবাব একটু বিচলিত হয়ে যান, যেহেতু তার বয়সটাও মাত্র 23 বছর বয়স, কম বয়স, তখন তিনি মির্জাফর আলী খাঁকে ডেকে অনুনয় বিনয় করে, এমনকি পবিত্র কোরআনের শপথের মধ্য দিয়ে মুকুট তথা দেশের স্বাধীনতা রক্ষার জন্য অনুরোধ করেন। মির্জাফর আলী খান নবাবকে মৌখিক আনুগত্য অতিমাত্রায় প্রদর্শন করে ক্লাইভের সাথে পূর্ব স্বাক্ষরিত ষড়যন্ত্র মোতাবেক নবাবের সর্বনাশ সাধনের চেষ্টা করতে থাকেন। হ্যাঁ, সেনাপতি মোহনলাল এবং সিনফ্রে তারা কি করছিলেন, প্রাণপণ যুদ্ধ করে যখন নবাবের বিজয়কে সুনিশ্চিত করেন, ঠিক এমন মুহূর্তে মির্জাফরের পরামর্শে নবাব যুদ্ধবিরতির ঘোষণা করেন। হ্যাঁ, যাতে তারাও কি হন, মর্মাহত হন। সিরাজের পরাজয়টা কিভাবে হয়, বিশ্বাসঘাতক মির্জাফর যখন আসলে এই যুদ্ধবিরতিটা হয়, এটা কিন্তু তাদের একটা কূটকৌশলের অংশ ছিল, এবং হঠাৎ করেই আবার তারা কি করে, যে সৈন্যরা যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যায়, তখন তারা রেস্ট নিচ্ছিলেন, ঠিক সেই সময়টায় ইংরেজ সৈন্যরা আবার এসে আক্রমণ করেন। তখন তারা বিচলিত হয়ে সৈন্যরা এক একজন দিক বেদিক ছুটে চলে যায়। হ্যাঁ, আর দেখো আমরা কাহিনীটা কি হয়। তো মির্জাফর পরামর্শ দেন যে যুদ্ধবিরতি ঘোষণা করার জন্য। নবাব তার অজান্তেই সর্বনাশ ডেকে আনেন। হ্যাঁ, এবং নবাবের সৈন্যগণ যখন রণে ভঙ্গ নিয়ে বিশ্রামরত, ঠিক এমনই, অর্থাৎ যখন তারা হচ্ছে যে বিশ্রাম নিচ্ছিলেন, তখন এমন সময় ক্লাইভ পাল্টা আক্রমণ করে নবাবের সেনাবাহিনীকে ছত্রভঙ্গ করে ফেলেন। পলাশীর প্রান্তরে নবাব পরাজিত হয়ে পুনরায় মুর্শিদাবাদে ফিরে এসে সৈন্য সংগ্রহের চেষ্টা করেন। সৈন্য সংগ্রহে ব্যর্থ হয়ে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা স্বীয় স্ত্রী লুৎফুন্নেসা, নবাবের স্ত্রীর নাম লুৎফুন্নেসা, এবং তার কন্যার হাত ধরে অজানার উদ্দেশ্যে যাত্রা করেন। পরিশেষে নবাব রাজমহলে প্রত্যাবর্তনের পথে ভগবান গোলার আঘাতে তিনি ধৃত হয়ে মারা যান। মির্জাফরের পুত্র মিরনের নির্দেশে নির্মমভাবে তাকে কি করা হয়, হত্যা করা হয়। হ্যাঁ, ভগবান গোলার ঘাটে তিনি কি হন, ধৃত হন, মানে তাকে ধরে ফেলে, আটক করে। হ্যাঁ, পরবর্তীতে মির্জাফরের যে পুত্র, সেই মিরনের নির্দেশে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। পলাশীর প্রান্তরে অবশেষে বিশ্বাসঘাতকদেরই জয় হয়। নবাবের যেই পরাজয়, সেই পরাজয়ের কারণগুলো আমরা আসলে জানি। সেটা হচ্ছে কি, প্রথমত নবাবের যে রাজনৈতিক অদূরদর্শিতা এবং রাজনৈতিক যে বিচক্ষণতার অভাব ছিল, বয়স কম ছিল, সেই বিষয়গুলো। হ্যাঁ, তারপরে হচ্ছে যে মাতামহের অত্যাধিক স্নেহ প্রাচুর্যের মধ্য দিয়ে লালিত পালিত হওয়া সিরাজ, হ্যাঁ, হওয়ায় সিরাজের চরিত্রে কঠোরতা বা দৃঢ়তার অভাব ছিল। হ্যাঁ, মনে রাখবে।
বারংবার বিশ্বাসঘাতক এবং ষড়যন্ত্রকারীদের গোপন ষড়যন্ত্রের সংবাদ জানার পরেও তিনি আসলে তাদেরকে শাস্তি প্রদান না করে ক্ষমতা প্রদর্শন করে মারাত্মক ভুল করেছিলেন। তৃতীয়ত, মির্জাফর, উমিচাঁদ, জগৎ শেঠ এবং রাজবল্লভ প্রভু এই যে ব্যক্তিগণ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন সেটা জানা সত্ত্বেও নবাব একাধিকবার তাদেরকে ক্ষমা করে দেন। হ্যাঁ, তিনি তো জানতেন যে মির্জাফর তার বিরুদ্ধে কি করছে না, তাকে নবাব হিসেবে মেনে নিচ্ছে না। এদিকে উমিচাঁদ এবং জগৎ শেঠও তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছিলেন তিনি কিন্তু সেটা জানতেন। জানার পরেও তাদেরকে বন্দি করেন নাই বা শাস্তিমূলক কোনো পদক্ষেপ নেন নাই, যা আসলে তার বিরুদ্ধে কি হয়েছিল, কাল হয়ে দাঁড়ায় বা তার পরাজয়ের মেইন কারণ। আরেকটা হচ্ছে যে যখন তার বিজয় আসলে সুনিশ্চিত ছিল তখন যুদ্ধবিরতি ঘোষণা করা আসলে সমরনীতির অপরিপক্কতারই একটা কি পরিচয় ছিল। ঠিক আছে, সিরাজ তার প্রতিপক্ষ ক্লাইভ অপেক্ষা রাজনৈতিক জ্ঞান এবং কূটকৌশল বা সমরনীতির দিক থেকেও দুর্বল ছিলেন। হ্যাঁ, পলাশির যুদ্ধের আমরা যদি ফলাফলটা দেখি, এই যুদ্ধের মধ্যে দিয়ে শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার অকাল মৃত্যু হয়। প্রশ্নে আসে বাংলার শেষ স্বাধীন নবাব কে? হ্যাঁ, এবং এর মধ্যে দিয়ে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। পলাশির যুদ্ধে মির্জাফর আলী খাঁ ইংরেজদের কাছে ভাবেদার রূপে কি হন, নতুন নবাবের স্থলাভিষিক্ত হন এবং বাংলার রাজনীতিতে ইংরেজদের হস্তক্ষেপ শুরু হয়। যেহেতু মনে রাখবে যে এই যে মির্জাফর রয়েছে, হ্যাঁ, এই মির্জাফরকে কি করা হয়, যেহেতু ইংরেজরাই তাকে কি করেন, ক্ষমতায় বসান। যেহেতু ইংরেজরাই তাকে ক্ষমতায় বসান, তার মানে কি এখানে ইংরেজরা যা বলবে তা করতেই মির্জাফর কি বাধ্য। অর্থাৎ ক্ষমতায় রয়েছে কে, মির্জাফর। ক্ষমতায় কিন্তু মির্জাফর, কিন্তু আসলে ক্ষমতায় কারা, আসলে ক্ষমতায় কিন্তু ইংরেজরা। কারণ মির্জাফর কিন্তু কি করেছিল, ইংরেজদের সাথে একটা সন্ধি করে ক্ষমতায় বসেছিল, মনে রাখবে। পলাশির যুদ্ধের পর উপমহাদেশে ব্রিটিশ সার্বভৌমত্ব স্থাপিত না হলেও তারা নতুন নবাবের নিকট থেকে নগদ 1 কোটি টাকা এবং কলিকাতার দক্ষিণ 24 পরগনার বিশাল জমিদারি লাভ করে। অর্থাৎ এর মধ্যে দিয়ে আসলে তাদের ভারতবর্ষের উপনিবেশ শাসনের একটা গোড়াপত্তন হয়, মনে রাখবে। এই যুদ্ধের ফলে ইংরেজগণ বাংলাদেশে একচেটিয়া বাণিজ্যের অধিকার লাভ করে এবং পলাশির যুদ্ধে বিজয়ের ফলে ইংরেজগণ বাংলা সহ দাক্ষিণাত্যের প্রভাব বিস্তার করে ফরাসি বণিকদের বিতাড়িত করে, একচেটিয়াভাবে উপমহাদেশে সম্পদ আহরণ করে। পলাশির যুদ্ধে ইংরেজদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেলে তারা নবাবের স্রষ্টার ভূমিকায় অবতীর্ণ হন, মনে রাখবে। হ্যাঁ, তো আজকের ক্লাস আসলে এতটুকুই ছিল। এই ক্লাসে আমরা দেখলাম পলাশির যুদ্ধের মধ্যে দিয়ে কিভাবে বিশ্বাসঘাতকতা হয়েছে এবং আমরা কি কি ক্ষতির সম্মুখীন হয়েছি। চলো আমরা যদি কয়েকটা এমসিকিউর মধ্যে দিয়ে আমাদের ক্লাসের সমাপ্ততা টানতে চাই। দেখো, পলাশির প্রান্তর ভারতের কোন নদীর তীরে অবস্থিত ছিল? আমি জানি তোমরা সেটার উত্তর জানো, ভাগীরথী নদীর তীরে অবস্থিত ছিল। পরের প্রশ্ন যদি আমরা দেখি, পলাশির যুদ্ধে নবাবের পরাজয়ের প্রধান কারণ কি ছিল? আমি জানি তোমরা এক বাক্যে বলবে যে মির্জাফরের বিশ্বাসঘাতকতা, কারণ নবাবের বিজয়ের সময় মির্জাফর কি বিশ্বাসঘাতকতা দেখিয়েছিল। আচ্ছা, আমরা যদি দেখি পলাশির যুদ্ধে নবাবের পরাজয়ের, এটা তো দেখলাম। নবাব সিরাজউদ্দৌলার খালার নাম কি ছিল? আমি জানি যে তোমরা জানো যে ঘসিডি বেগম, যে ছিল বিশ্বাসঘাতকদের মধ্যে অন্যতম। আসো আমরা একটা সৃজনশীল দেখি। খলিফা আলী এবং সিরিয়া গভর্নর মুয়াবিয়া রহমতুল্লাহ আলাইহি এর মধ্যে বিভিন্ন কারণে মতানৈক্যের ফলে সিফফিনের যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধের নাম কি? সিফফিনের যুদ্ধ। এই যুদ্ধে আলী রহমতুল্লাহ আলাইহি এর বাহিনী বিজয়ের সম্ভাবনা দেখে দিলে মুয়াবিয়া এর প্রতিনিধি আমর ইবনে আল আস কূটনৈতিক চালে আলীর যুদ্ধ বন্ধ করেন। ফলে আলী কি হন? খেলাফত হারান। এটা কোন যুদ্ধ বলছিল? এটা আমি জানি তোমরা বুঝতে পারছো, এটা পলাশির যুদ্ধ। কিসের যুদ্ধ? পলাশির যুদ্ধ। হ্যাঁ, সো এইখান থেকে তোমরা এই সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো আমাদেরকে নোট আকারে সাবমিট করবে। দেখো বলছে কি, পৃথিবীর ইতিহাসে অনেক রাষ্ট্রের জয় পরাজয় পতনের পিছনে বিশ্বাসঘাতকতার ইতিহাস রয়েছে। যখনই বিশ্বাসঘাতকতা আসবে তখনই তোমরা মনে করবে কি এটা হলো পলাশি। যখনই বিশ্বাসঘাতকতা আসবে তখনই মনে করে নিবে এটা পলাশি। ঠিক আছে, তো সৃজনশীলগুলো আমি তোমাদেরকে ধরিয়ে দিলাম, তোমরা এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে নোট আকারে সাবমিট করবে। তো আজকের ক্লাস এতটুকুই, মনোযোগ দিয়ে ক্লাসটা করবে এবং নোট সাবমিট করবে। ধন্যবাদ সবাইকে।